রেল স্টেশনে একটা পাগল বারবার বলছিল, রাতে এখানে থেকো না, কিন্তু কেউ আমরা তার কথা শুনিনি। তারপর যা ঘটল, অনেক দিন আগের ঘটনা। রাত তখন প্রায় 1টা, ডিসেম্বর মাসের প্রথম দিক। একটা বিয়ে বাড়ির ক্যাটারিংয়ের কাজ শেষ করে আমরা 7-8 জন ছেলে বাড়ি ফেরার জন্য গুপ্তিপাড়া রেল স্টেশনের দিকে হাঁটছিলাম। ডিসেম্বর মাস হলেও সেদিন শীতটা খুব একটা বেশি ছিল না, তবে বাতাসে একটা অদ্ভুত গুমট ভাব ছিল। রাস্তা একদম ফাঁকা, আমরা ছাড়া আর কোনো মানুষ চোখে পড়ছিল না। শুধু রাস্তার ধারে বসে থাকা কুকুরগুলো আমাদের দেখলেই অকারণে ঘেউ ঘেউ করে উঠছিল। কেন জানি না, কুকুরগুলোর সেই ডাক শুনে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা গুপ্তিপাড়া স্টেশনে এসে পৌঁছলাম। স্টেশনে ঢুকেই বুঝতে পারলাম বিপদ হয়েছে। শেষ ট্রেন অনেক আগেই চলে গেছে। ভোরের প্রথম ট্রেন ধরতে হলে বাকি রাতটা এই স্টেশনেই কাটাতে হবে। চারিদিকে প্রায় অন্ধকার, কয়েকটা পুরনো লাইট টিমটিম করে জ্বলছে। দূরে আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামবে। আমরা টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে যেতেই হঠাৎ দেখি এক বয়স্ক লোক বসে আছে। লোকটার চেহারা দেখে গা ছমছম করে উঠল। পরনে ময়লা জামা, গায়ে পুরনো কম্বল, চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসছে, মুখ ভর্তি সাদা দাড়ি। তাকে দেখে পাগল বলেই মনে হচ্ছিল। আমাদের দিকে তাকিয়ে সে মুচকি হেসে বলল, রাতে এখানে থেকো না, চলে যাও, বিপদ আছে। কথাটা শুনে আমরা সবাই এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে নিজেদের বোঝালাম পাগলের কথা নিয়ে ভাবার কিছু নেই। কাউন্টারের জানালায় 2-3 বার টোকা মারতেই ভেতর থেকে বিরক্তি গলায় একজন বলল, ট্রেন আসার 10 মিনিট আগে কাউন্টার খুলবে। আমাদের আর কিছু করার ছিল না। কেউ প্ল্যাটফর্মে বসে পড়ল, কেউ শুয়ে পড়ল, আর আমরা কয়েকজন গল্প করতে করতে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটাহাঁটি করছিলাম। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে লালটু আর সুমন গিয়ে ওয়েটিং রুমে বসে পড়ল। সময় যেন কিছুতেই কাটছিল না। হঠাৎ আমরা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম অনেক দূরে অন্ধকারের মধ্যে কেউ যেন ধীরে ধীরে আমাদের দিকে হেঁটে আসছে, কিন্তু আলো এত কম ছিল যে ঠিক বোঝা যাচ্ছিল না মানুষটা কে। ঠিক তখনই যেন হঠাৎ সব কিছু বদলে গেল। প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হলো। আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন উঠল। একটার পর একটা বিদ্যুতের ঝলকানি, আর তারপর পুরো স্টেশনে অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং। আমরা দ্রুত ওয়েটিং রুমের দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক সেই সময় আকাশ চিরে একটা বিদ্যুতের ঝলকানি হলো, আর সেই এক মুহূর্তের আলোয় আমরা দেখলাম প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে আসা সেই ছায়ামূর্তিটা কোনো মানুষের মতন নয়। তার শরীরটা যেন সাদা ধোঁয়ায় তৈরি। হাত পা মুখ কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে ওয়েটিং রুমের ভেতর ঢুকে গেল। আমাদের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এরই মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ঝোড়ো বাতাস, বৃষ্টির জল এসে আমাদের গায়ে লাগছে। আমরা আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে ওয়েটিং রুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই নাকে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ এসে লাগলো। মনে হচ্ছিল অনেক দিনের পচা কিছু একটা পড়ে আছে।
আমরা চারিদিক তাকিয়ে দেখলাম ওয়েটিং রুমের এক পাশে কোণে কেউ বসে আছে। বাইরে বিদ্যুতের ক্ষীণ আলোয় এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি পুরো ভিজে গিয়েছিলাম, তাই সুমনকে বললাম, তোর ব্যাগে গামছা আছে? থাকলে দে। সুমন বলল, আছে, তবে গামছার উপরে বিয়েবাড়ির কিছু খাবার আর মিষ্টি রাখা আছে। সে ব্যাগ খুলে খাবারের প্যাকেটগুলো পাশে নামিয়ে রেখে গামছাটা আমাকে দিল। আমি মাথায় গামছাটা দিয়ে চুল মুছছি। ঠিক তখনই হঠাৎ লালটু আর সুমন একসাথে এমনভাবে চিৎকার করে উঠল যেন ওদের সামনে কোনো ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি মাথা থেকে গামছাটা সরালাম, আর তারপর যা দেখলাম আজও ভুলতে পারিনি। দেখলাম সেই ছায়ামূর্তিটা কখন যে সুমনের ব্যাগের পাশে এসে বসেছে আমরা কেউ বুঝতেই পারিনি। সে খাবারের প্যাকেটগুলো দু হাতে আঁকড়ে ধরে আছে, আর হাতগুলো মানুষের নয়, শুকনো কঙ্কালের মতন। মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো আগুনের মতন জ্বলছে, আর তার মুখ থেকে ভেসে আসছে অদ্ভুত এক গোঙানির শব্দ। মনে হচ্ছিল বহু বছর ধরে না খেয়ে থাকা কোনো অভিশপ্ত প্রাণী খাবারের গন্ধ পেয়ে এসেছে। হঠাৎ সে মাথাটা ধীরে ধীরে আমাদের দিকে ঘুরিয়ে তাকালো, আর সেই জ্বলন্ত চোখ দুটো সরাসরি আমাদের চোখের দিকে স্থির হয়ে গেল। আমাদের শরীর অবশ হয়ে যাচ্ছিল। পরের মুহূর্তে আমরা প্রাণপণে দৌড়ে ওয়েটিং রুম থেকে বেরিয়ে এলাম। কে কার আগে পালাবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। অনেকটা দূরে এসে থামলাম, হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকালাম, আর তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখলাম সেই ছায়ামূর্তিটা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসেছে। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর এক লাফে প্ল্যাটফর্ম থেকে লাইনে নেমে গেল। আর ঠিক পরের বিদ্যুতের ঝলকানিতে সে কোথাও নেই, যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এরই মধ্যে আমাদের বাকি বন্ধুরা এসে গেছে। আমরা কাঁপা গলায় পুরো ঘটনা ওদের বললাম, কিন্তু তখন একটা নতুন সমস্যা দেখা দিল। তাড়াহুড়োর মধ্যে সুমন আর লালটুর ব্যাগ দুটো ওয়েটিং রুমেই পড়ে রয়েছে। কেউ আর সেখানে গিয়ে আনতে যাওয়ার সাহস দেখালো না। তাই ঠিক করলাম ভোর হলে সবাই মিলে যাব। সেই রাতটা আর কারোর চোখে ঘুম আসে না। বৃষ্টি, ঝড়, অন্ধকার আর আতঙ্কের মধ্যে বসে বসেই রাত কেটে গেল। অবশেষে ভোর হলো। আকাশে আলো ফুটতেই লালটু আর কয়েকজন বন্ধু ওয়েটিং রুমে গেল ব্যাগ আনতে। আমি আর সুমন টিকিট কাটার জন্য কাউন্টারের দিকে এগোলাম। ঠিক তখনই সেই পাগল লোকটার সামনে আবার আমাদের দেখা হলো। সে আগের মতোই বসেছিল, আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসল, তারপর বলল, বলেছিলাম না রাতে এখানে থেকো না, চলে যাও। ও এখনো খাবারের গন্ধ পেলে আসে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই সুমন আমার হাত শক্ত করে ধরে বলল, চল, ট্রেনের সময় হয়ে গেছে। আমি শেষবারের মতন পিছন ফিরে তাকালাম, কিন্তু সেখানে আর কেউ ছিল না।